বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেগ ম্যাচ ফাংশন ইন পিএইচপি পার্ট 1 এই শিরোনামের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আমি থাকছি মোহাম্মদ সোহেল রানা। তো আমরা আজকে পিএইচপির একটি বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রেগ ম্যাচ। নাম শুনে বোঝা যাচ্ছে ম্যাচ, অর্থাৎ ম্যাচিং করার জন্য এই বিল্ট ইন ফাংশনটা ব্যবহার করা হয়। আর তো আপনারা যারা আমার এর আগে টিউটোরিয়াল দেখেছেন, কন্ট্যাক্ট ফর্মের উপর একটা টিউটোরিয়াল করেছিলাম, যারা দেখেছেন তারা দেখতে পেয়েছেন যে সেখানে একটা ফ্রেগ মেস নামে একটি অপশন আছে বা একটি ফাংশন ছিল। আমি তখন ওটা নিয়ে আলোচনা করিনি, কারণ আমি তখন সেটা সম্বন্ধে খুব একটা জানতাম না। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। ফ্রেগ ম্যাচ এটাতে কি করা হয় যদি এক কথায় বলি, তাহলে কোনো স্ট্রিংয়ের ভিতরে কোনো প্যাটার্নকে মিল করানোর জন্য এই ফ্রেগ ম্যাচটি ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বহুল ব্যবহার এবং খুবই জনপ্রিয় ব্যবহার সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশনে এটা ব্যবহার করা হয়। এখন বুঝতে হবে ফর্ম ভ্যালিডেশন কি। এটা একটা, আপনারা দেখছেন যে একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এখানে নাম আছে, ইমেল, ওয়েব অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ আছে। এখানে যে কোনো ইউজার এসে তার নাম, ইমেল, ওয়েব অ্যাড্রেস এগুলা দিয়ে মেসেজটা সেন্ড করলে এই ওয়েব পেজের অ্যাডমিনের কাছে সেটা চলে যাবে তার ইমেল বরাবরে। এখন সমস্যা হচ্ছে যারা এখানে যে ফিল্ডগুলো আছে, যদি একজন হ্যাকার এই ফিল্ডে তার নাম না লিখে অন্য কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো ম্যালিশিয়াস কোড ব্যবহার করে তাহলে ব্যবহার করে সে ইচ্ছে করলে এই ওয়েবসাইটটিকে হ্যাক করতে পারে। এতে যারা অন্যান্য যে ইউজাররা আসবে তারা রিডিরেক্ট হয়ে সেই হ্যাকারের ওয়েবসাইটে চলে যেতে পারে। এভাবে বিভিন্নভাবে তাদের তথ্য হাতিয়ে নিতে পারে এবং সমূহ ক্ষতি সাধন করতে পারে। আর সেই জন্য যাতে একজন ইউজার তার এই ফিল্ডগুলো, যেমন নেম ফিল্ড, এই নেম ফিল্ডে যেন একজন ইউজার শুধুমাত্র নামই লিখতে পারে, এবং ইমেলে যেন সে শুধুমাত্র নামই লিখতে পারে, ইমেল অ্যাড্রেসই লিখতে পারে, অন্য কোনো কিছু যেন না লিখতে পারে, কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেন সেখানে ইনপুট করতে না পারে, এবং ওয়েব অ্যাড্রেসে যেন সে ওয়েব অ্যাড্রেস একটা ভ্যালিড ওয়েব অ্যাড্রেস ব্যবহার করতে পারে। আবার সাবজেক্টে সে যে ভ্যালিড যে যা যা লেখা দরকার, যে যে অক্ষর ব্যবহার করা দরকার সেগুলো যেন করতে পারে, এবং মেসেজে যেন সে কোনো ম্যালিশিয়াস কোড না ব্যবহার করতে পারে। সেটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য যে কাজটা করা হয় তাকে বলে ফর্ম ভ্যালিডেশন। অর্থাৎ ফর্মটাকে ভ্যালিডেট করা হয়, প্রত্যেকটা ইনপুটকে ভ্যালিডেট করা হয়। তো আমরা জানি যে একটা নাম লেখার জন্য, যে পৃথিবীর মানুষের হোক, গরু, ছাগল, হাঁস, মুরগি যারাই হোক, একটা নাম লিখতে গেলে যা সাধারণত যে সকল ক্যারেক্টার ব্যবহার করতে হয়, সেই সব ক্যারেক্টার আমরা ইউজারকে এই ফ্রেগ ম্যাচের মাধ্যমে নির্দিষ্ট করে দেব যে সে যেন এই ক্যারেক্টারগুলি এখানে ব্যবহার করবে। এর বাইরে কোনো ক্যারেক্টার ব্যবহার করলে সেটা ইনপুট হিসেবে সেন্ড হবে না। তেমনিভাবে ইমেলের আমরা যে জানি, যেমন ইমেলের আমরা ইমেল অ্যাড্রেসটা সাধারণত হয় ডট থাকে, @ থাকে, তারপর .com, @এর আগে একটা নাম থাকে, তারপর @এর পর জিমেল বা yahoo.com এভাবে থাকে। এটা একটা ফর্ম, একটা আছে, গঠন আছে। সেই গঠনটার বাহিরে যেন কেউ কোনো কিছু লিখতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য ফ্রেগ ম্যাচ ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে ভ্যালিডেট করা হয় ফ্রেগ ম্যাচ দিয়ে। আপনি এভাবে ওয়েব অ্যাড্রেসের বেলাও তাই, সাবজেক্টের বেলাও তাই, ম্যালিশিয়াস মেসেজের বেলাও তাই। মূল কথা হচ্ছে ফিল্ডগুলোতে যেন একজন ইউজার কোনো ম্যালিশিয়াস কোড, কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ব্যবহার করে না করতে পারে, সেই জন্য আমরা ফ্রেগ ম্যাচ দিয়ে এটাকে ভ্যালিডেট করব। তো ফ্রেগ ম্যাচ ছাড়াও আপনি এটাকে আরও অন্যান্যভাবে ট্রাই ক্যাচ ব্যবহার করে এটাকে ভ্যালিডেট করতে পারেন। এছাড়া আপনি ম্যানুয়ালি ইফ ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করেও এটাকে আপনারা ভ্যালিডেট করতে পারেন। তবে আমার মনে হয় ফ্রেগ ম্যাচ যদিও খুব বিশাল একটা ব্যাপার এবং এটা শেখার জন্য আমি প্রচুর সময় দিয়েছি এটার পিছনে। তো শিখতে যদিও অনেক সময় যাবে, কিন্তু আপনি যখন একবার শিখে ফেলবেন, তখন যখন ব্যবহার করবেন, ছোট্ট একটা কোড, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্ম আমরা এখানে যে খুলে রেখেছি, এখানে জাস্ট ফ্রেগ ম্যাচ দিয়ে একটু পর্যন্ত এটা আমরা যেটা ব্যবহার করছি নট, এখানে ইফ দিয়ে যদি নট ফ্রেগ ম্যাচ এই ম্যাচগুলো না হয়, ম্যাচ না করে, এখানকার দেয়া যে অক্ষর বা চিহ্নগুলো আছে সেগুলো যদি ম্যাচ না করে, তাহলে সে যেন এটাকে সেন্ড না করে। এটার জন্য আমরা এটা ব্যবহার করব। তো একটা কোড দিয়ে আমি এখানে অনেক কিছু একবারে একটা ফিল্ডকে, একটা ইনপুট ফিল্ডে একটা ফ্রেগমেন্ট দিয়ে আমি সেটাকে খুব সহজেই ভ্যালিডেট করতে পারি। তো আপনি যদি নিজে থেকে সেটাকে ভ্যালিডেট করতে চান ম্যানুয়ালি ইফ ক্লজ দিয়ে, ইফ স্টেটমেন্ট
কন্ট্রোল স্ট্রাকচারগুলো ব্যবহার করে অথবা ট্রাই ক্যাচ এগুলো ব্যবহার করে, তাহলে সেখানে আপনার কোড বেশি লিখতে হবে। সেগুলোরও সুবিধা অসুবিধা আছে, আবার এটারও সুবিধা অসুবিধা আছে। তবে ফ্রেগমেন্স দিয়ে খুব সহজে আপনি একটা কোডের মাধ্যমে সেটা ভ্যালিডেট করতে পারবেন, যদিও ফ্রেগমেন্স শেখার জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। তবে আমি প্রথমে বলে রাখছি যে আপনি ফ্রেগমেন্সের উপর আপনার খুব বেশি পড়াশোনা করা লাগবে না। আমি আপনাকে এখান থেকে আমি আজকের আমার টিউটোরিয়ালটা আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, আর একটা এখান থেকে আমি এই লিঙ্কটা দেখে রাখেন, এই লিঙ্ক বরাবর গিয়ে একটি ইয়ে পাবেন, টিউটোরিয়াল পাবেন। টিউটোরিয়ালটা আমি বের করে রেখেছি। এই টিউটোরিয়ালটা আপনি এখানে 1 ঘন্টা আমার এটা দেখে, যে টিউটোরিয়ালটা দেখে 1 ঘন্টা, এবং এটার পেছনে যদি আপনি এইটা খুব সহজে আপনি এখন আমার টিউটোরিয়াল দেখার পর আপনি এই ইংলিশ এই যে টিউটোরিয়ালটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো সহজে বুঝতে আপনি এটার পেছনে যদি আর 1 ঘন্টা সময় দেন, মোট আমি বলবো 2 ঘন্টা আপনি যদি মনোযোগ দিয়ে সময় দেন, ইনশাআল্লাহ 2 থেকে 3 ঘন্টা যদি আপনি সময় দেন, তাহলে প্রেগনেন্সির উপর আপনার ভালো একটা দক্ষতা এসে যাবে বেসিকের উপর। তো বেসিকের উপর দক্ষতা আসার পর আপনি যখন বাস্তবে যাবেন, তখন এই যে এখানে যারা তৈরি করে রেখেছে ফ্রেগমেন্সগুলো, সেগুলো আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এভাবে পড়তে পড়তে আপনি পরবর্তীতে আরও অনেক কিছু একদম এটার উপর আপনার দক্ষতা এসে যাবে। প্রথমে আপনি বেসিকটা ঠিক করবেন এই টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালটা থেকে। তো বেসিকটা ঠিক করার পর আপনারা অনেকে, প্রথমে আমি সেই কথাগুলো বলে রাখছি যে বেসিক ঠিক করার পরও আপনি হয়তো ভুলে যাবেন, তো সেটা নিয়ে আপনি অস্থির হবেন না। ভুলে যাওয়াটাই স্বাভাবিক এবং এগুলো মনে রাখা খুব কঠিন। তো আপনি ভুলে গেলেও আপনি সেটাকে কি করবেন, ভুলে গেলে সমস্যা না, আপনি প্রথমবার আপনি টিউটোরিয়াল দেখে করে রাখবেন, কম্পিউটারে করে রাখবেন, আর কম্পিউটারে লিখে লিখে আপনি এগুলো প্র্যাকটিস করবেন। তারপর ভুলে গেলে সমস্যা নেই, যখন যেটা মনে আসবে না তখন আপনি যখন, যেমন ধরেন আমি এটা বের করলাম, আমি হয়তো এটা বুঝলাম এটা আসলে কী দিল, তাহলে আপনি কি করবেন, সেই জায়গাটা আপনি সেই টিউটোরিয়ালের সেই জায়গাটা আপনি চলে আসবেন, সেইখানটা দেখে নেবেন অথবা এখান থেকে পড়ে নেবেন, তাহলে আর আপনার আবার আগেরটা মনে আসবে এবং আপনার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা চলুন আমরা শুরু করি। ফ্রেগ ম্যাচ। ফ্রেগ ম্যাচ আমরা এখানে আমি একটা স্ট্রিং বা একটি ভ্যালু নিলাম, ভেরিয়েবল নিলাম, স্ট্রিং 1 নামে একটি ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের ভিতরে আমি যেটা লিখলাম, দুটি কোটেশন চিহ্নের মধ্যে যা লিখলাম এটা হচ্ছে একটা স্ট্রিং। আপনারা জানেন কোটেশন চিহ্নের মধ্যে রাখলে সেটা হয় স্ট্রিং। তো এটা হচ্ছে একটা স্ট্রিং। এই স্ট্রিংয়ের ভিতরে আমি এখানকার যে কোনো একটা প্যাটার্নকে ম্যাচ করব, ম্যাচ মিল করব। মিল যদি থাকে সে বলবে হ্যাঁ মিল হয়েছে, ট্রু বলবে, আর যদি না থাকে সে বলবে ফলস। তবে সে ট্রু ফলস বলবে না, সে বলবে 1 অথবা 0। 1 হলে ট্রু আর 0 হলে ফলস। তা 1, এবং আপনারা জানেন বাইনারি নিয়মে এটা কারেন্ট থাকলে 1 আর কারেন্ট না থাকলে 0, হ্যাঁ হলে 1 না হলে 0, ট্রু হলে 1 আর ফলস হলে 0। তো সেটা 0 1 দিয়ে এখানে দেখাবে আমি এটাকে একো করলে। তো আমরা এভাবে আমরা এটা মিলকরণ, আমরা এখন বেসিকগুলো শুরু করব ইনশাল্লাহ। আমার সাথে থাকছেন আশা করছি। আমি এটা কেটে দিচ্ছি, এটা বোঝার সুবিধার্থে আমি এটা আবার লিখব কীভাবে। আমরা এখানে একটি ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটা হচ্ছে একটা স্ট্রিং, আমি আগে বললাম। এবার এটাকে আমি ফ্রেগ ম্যাচ, PREGMATCS, ফ্রেগ ম্যাচ লিখে দুটি প্রথম ব্র্যাকেট অথবা এটার প্যারেন্টস চিহ্ন বলা হয়, এটা দিবেন। তারপর ডাবল কোট কমা। এখন যেটা লিখব সেটা হচ্ছে যেই স্ট্রিংয়ের ভিতর থেকে মিল করতে হয়, str1। আমরা এখানে দুইটা প্যারামিটার, কমপক্ষে দুইটি প্যারামিটার দেখা যাচ্ছে। ফ্রেগ ম্যাচের ভিতরে কমপক্ষে দুটি প্যারামিটার, এর বেশি থাকতে পারে, আর একটা প্যারামিটার থাকতে পারে, সেটা আমি পরে আলোচনা করছি। তো এখন আমরা দেখছি দুটি প্যারামিটার, একটা প্যারামিটার আমি এভাবে রেখে দিলাম, আর একটা প্যারামিটার যেটা লিখলাম সেটা হচ্ছে যেই ভেরিয়েবলের যেই স্ট্রিংটার ভিতরে আমি ম্যাচ করব সেই স্ট্রিংয়ের নামটা এখানে, ভেরিয়েবলের নামটা এখানে লিখতে হবে। আমি স্ট্রিং 1 এই ভেরিয়েবলটার ভিতরে যে স্ট্রিং আছে সেটার ভিতর থেকে যে কোনো একটা অংশ বা যে কোনো একটা প্যাটার্ন ম্যাচ করব, সেই জন্য এটা লিখলাম। তারপর এর ভিতরে যেটা লিখতে হয় সেটাকে বলে রিজ্যাক্টস, আমরা সংক্ষেপে বলি রিজ্যাক্টস। আমি এখানে লিখে রেখেছি আপনাদের জন্য রিজ্যাক্টস, আর এটার পূর্ণ রূপ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আমি এটা এইভাবেই একটা লেখার জন্য আমি ভেরিয়েবল দিয়ে লিখেছি, আপনারা এটা আবার লিখবেন না, লেখার দরকার নেই। রিজ্যাক্টস অর্থ পূর্ণ রূপ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো এখানে যেটা লিখতে হয় সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আমরা আজকে রেগুলার এক্সপ্রেশন কীভাবে লিখতে হবে এবং কোনটার মানে কি সেটা শেখার জন্য আমাদের আজকের এই টিউটোরিয়ালের আয়োজন। তো এখানে আমরা এই যে রিজেক্টস, এখানে একটা রিজেক্টস, এখানে দেখতে খুবই হায়ারোগ্লিফিক্স মনে হয়, খুবই জটিল, আসলেই ঝামেলাপূর্ণ। তবে আপনি একবার বুঝে ফেললে আর সেই ঝামেলাটা থাকবে না। তো আমরা লেখা শুরু করি। আমরা প্রথমে দুটো ব্যাকস্ল্যাশ দিলাম, এখানে একটা ব্যাকস্ল্যাশ, আমি পুরোটা একবার লিখি। তারপর আমি ধরুন আমি এখান থেকে DEFG
এটা এই প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন বা নকশা, এটাকে মিল করার চেষ্টা করব, DEFG। তো মাঝখানে আমি যেটা লিখলাম সেটা হলো একটা প্যাটার্ন, প্যাটার্ন মানে নকশা, আর এর দুই পাশে যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম সেই দুইটাকে বলে হচ্ছে ডিলিমিটার। ডিলিমিটার মানে হচ্ছে সীমা নির্দেশক, অর্থাৎ এই ফ্রেগনেস্ট এই রিজেক্টসের এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ, এটা এই দুইটি চিহ্ন দিয়ে বোঝানো যাচ্ছে, এই জন্য এটা বলে ডিলিমিটার। এরকম ডিলিমিটার আরও অনেকগুলো আছে, যেমন আপনি এই ডিলিমিটার সম্বন্ধে আমি আলোচনা করে নিচ্ছি। ডিলিমিটার এটা হতে পারে, এটা একটা ডিলিমিটার হতে পারে, সরি এটা একটা হতে পারে প্রথমে শুরু এবং এটা শেষ। এরকম ডিলিমিটার হ্যাশ চিহ্ন দিয়ে হতে পারে সীমা নির্দেশক, হ্যাশ চিহ্ন দিয়ে আমরা ডিলিমিটার দিতে পারি, এটা হতে পারে। এছাড়া আরও 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 ডিলিমিটার আছে, সেগুলো আপনি জেনে রাখবেন। আমরা ডিলিমিটার কী কী আছে সেটা একটু দেখি, যদি দেখতে চাই সেটা আমরা দেখি, দেখার চেষ্টা করি। ডিলিমিটার তো আমরা আমাদের এটা, যাই হোক, এরকম ডিলিমিটার আপনার অনেকগুলো আছে। কেন আপনি এই ডিলিমিটারগুলো দেখে রাখবেন? আমরা সাধারণত ব্যবহার করি ফরওয়ার্ড স্ল্যাশ, বেশিরভাগ ক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। তবে আপনি জেনে রাখতে হবে যে অন্য কেউ যদি আপনার ডিলিমিটার অন্য কোনো ডিলিমিটার ব্যবহার করে তাহলে তো আপনি বুঝতে পারবেন না। যেমন আমাদের এখানকার যে ডিলিমিটার খেয়াল করেন, এটা হচ্ছে এই চিহ্ন, এই যে এই দুইটা এই চিহ্নটা এবং এই চিহ্নটা একটা ডিলিমিটার, সীমা নির্দেশ করছে। তেমনি ডিলিমিটার আরও আছে, আমরা দেখি এখানে আমি টিউটোরিয়ালটা বের করলাম। ডিলিমিটার আরও আছে, ম্যাটার ক্যারেক্টার ডিলিমিটার একদম নিচে, এই যে আমরা এখানে দেখছি ফরওয়ার্ড স্ল্যাশ আমরা ব্যবহার করলাম, @ হতে পারে, আমি হ্যাশ চিহ্ন দেখালাম, ওই এই চিহ্নটা আছে, এটার নামটা আমি ভুলে গেছি, এটার নামটা ঠিক মনে করতে পারছি না। এটা অ্যান্ড চিহ্ন, এই চিহ্ন, এগুলো হচ্ছে ডিলিমিটার, এগুলো আপনি দেখে রাখবেন এবং সেটা যে কেউ ব্যবহার করলে যেন বুঝতে পারেন। তো আমরা ডিলিমিটার চিনলাম, ডিলিমিটারের ভিতরে আমরা আমাদের প্যাটার্নগুলো লিখবে। প্যাটার্ন, এখন প্যাটার্ন মানে নকশা। এখানে আমি DEFG, এটা পুরোটাই কিন্তু একটা নকশা মনে করবেন, এটা পুরোটাকে একটা নকশা, এবং ঠিক এই নকশাটাই এখানে থাকতে হবে। যদি না থাকে, থাকলে সেটা বলবে ট্রু 1, আর না থাকলে বলবে 0 বা ফলস। ফলস, আমি এখানে ট্রু ফলস এটা আমি দেখি, DEFG ঠিক এটাই থাকতে হবে। DEFG এখানে আছে কিনা আমি দেখি, DEFG আছে, তার মানে এটা যদি আমি ফ্রেগমেন্টসকে যদি একো করি, আপনারা জানেন যারা PHP জানেন একো, এটা জাস্ট একো করার উদ্দেশ্য আসলে কিছুই না, একো করলে জিনিসটা বোঝা যায় যে আমার এটা ম্যাচ করলো কি করলো না। যেমন আমি এটা আমি একো করলাম, একো করলে দেখা যাক, আমি সেভ করলাম, আমি এখানে আপনারা প্রথমটা দেখবেন, এটা দেখবেন, এখানে ইয়ে করলাম, রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে 1 দেখাচ্ছে, অর্থাৎ এটা ট্রু, কেননা এই প্যাটার্নটাই কিন্তু এখানে আছে। এই প্যাটার্ন থাকলে সেটা 1 দেখাবে। আমি এটা লিখি ট্রু, এটা আমি লিখলাম বোঝার জন্য, এটা আপনাদের লেখা লাগবে না, আমি এটা লিখে দেখাই দিলাম আর কি, এটা ট্রু। তো এটা মিলছে। যদি আমি একটা কাজ করি, এখানে আমি এর জায়গায় একটা বড় হাতের ই দিলাম, তাহলে আমরা দেখি সেটা ম্যাচ করে কি না। দেখেন এটা ম্যাচ করেনি, কারণ DEFG ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বড় হাতের, এখানে কিন্তু ছোট হাতের, অর্থাৎ এই পুরো প্যাটার্নটা পুরো নকশাটা কিন্তু এখানে এটার সাথে পুরো নকশা মিলছে না। অক্ষর মিলতে পারে, আমরা তো অক্ষর এখানে মিলবে না, মিললে হবে না, এটা পুরো প্যাটার্ন বা নকশাটাই মিলতে হবে। তাহলে বড় হাতের। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, যে এই যে আমরা প্যাটার্নগুলা বা এই রিজেক্টসগুলো অবশ্যই কি বলে, কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ অর্থাৎ বড় হাতের ছোট হাতের, আপনি বড় হাতের দিলে এখানে বড় হাতের হতে হবে, ছোট হাতের হলে এখানেও ছোট হাতের হতে হবে, তাহলে সেটা ম্যাচ করবে। কেস সেন্সিটিভ, যদিও এটাকে কেস ইনসেন্সিটিভও করা যায়। তা আমরা এখন একটু দেখি কেস ইনসেন্সিটিভ। এখন আমরা দেখলাম যে এখানে কেস সেন্সিটিভ, এটা বড় হাতের ইদিয়াতে মিলে না, কিন্তু আমি যদি এখানে ডিলিমিটার খেয়াল করেন, ডিলিমিটারের পরে একদম শেষে একটা আই দিলাম, আই চিহ্ন দিলাম, যে এটাকে বলে মডিফায়ার। আমরা আরও কতগুলো মডিফায়ার নিয়ে আলোচনা করব, আপাতত আমরা এই মডিফায়ারটা নিয়ে দেখলাম, একটা চিহ্ন রাখলাম, এটা বলে মডিফায়ার, অর্থাৎ ডিলিমিটারের শেষে যেটা লেখা হয় সেটা ডিলিমিটার। এটা আরও ডিলিমিটার থাকতে পারে, এম থাকতে পারে, এক্স থাকতে পারে, এসব ডিলিমিটার নিয়ে আলোচনার পরবর্তীতে আসছি। তো আই দিলাম, আই দেওয়ার মানে হচ্ছে এটা এখন কেস ইনসেন্সিটিভ। এখানে আপনি বড় হাতে ছোট হাতে যাই দেন, DEFG এরকম থাকলে সেটা ম্যাচ করবে। আমরা দেখলাম যে এখানে ম্যাচ করেনি, এবার আমরা আবার দেখি যে ম্যাচ করে কিনা। এখন দেখলেন এটা 1 হচ্ছে, অর্থাৎ আই দিয়ে আপনি কেস ইনসেন্সিটিভ করলেন এই মডিফায়ারটা ব্যবহার করে। এভাবে আপনি ব্যবহার করতে পারেন, কেস ইনসেন্সিটিভ করে নিতে পারেন। তা আমি আশা করি বুঝতে পেরেছেন যে এটা পুরোটাই কিন্তু একটা নকশা। আমি বারবার বলছি, এটা বুঝতে হবে আপনার, এটা পুরোটাই কিন্তু একটা নকশা। এখন আমরা পরবর্তী যাই,
পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমরা এই স্ট্রিংটাই ব্যবহার করছি, এই ভেরিয়েবলটা ব্যবহার করছি, এখানে একই ভেরিয়েবল দিয়ে করছি। এখানে আমি দুইটা জিনিস বেশি দিলাম। এই যে দেখা যাচ্ছে এটা স্কোয়ার, এটা বলে স্কোয়ার ব্রেসিস, আর কার্লি ব্রেসিস হলো সেকেন্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট আমরা এটাকে বলে থাকি। তো এটার আরও নাম আছে, সেটা আরেকটা নাম হচ্ছে স্কোয়ার ব্রেসিস। তো স্কোয়ার ব্রেসিসের ভিতরে আমরা এইখানে দেখা যাচ্ছে DEF যেটা পুরোটাই একটা প্যাটার্ন, এখানে এই পুরোটাই এখানে মিলতে হবে। কিন্তু আমি যদি চাই যে আমি ডি অথবা ই অথবা এফ অথবা জি যে কোনো একটা মিললে এটা ট্রু দেখাবে। অর্থাৎ এখানে কিন্তু DEFG পুরোটা কিন্তু একটা প্যাটার্ন না, এখানে এটা হচ্ছে ডি একটা আলাদা, ই একটা আলাদা, এফ একটা আলাদা, জি একটা আলাদা। অর্থাৎ DEFG এর ভিতরে ডি মিললেও সেটা ট্রু দেখাবে, যে কোনো একটা মিললেই হবে সেটা ট্রু দেখাবে। তাহলে আমরা এভাবে যে থার্ড ব্র্যাকেট দিয়ে বা স্কোয়ার ব্রেসিস দিয়ে যে লেখাটা লিখলাম এটাকে বলে ক্যারেক্টার ক্লাস, এটাকে ক্যারেক্টার ক্লাস বলা হয়। এটা আমরা আরও আলোচনা আসছি আমরা পরবর্তীতে। তো ক্যারেক্টার ক্লাস এখানে DEFG, এখানে আমরা দেখি আছে কিনা, ডি আছে, ইও আছে, এফ আছে। যদি আমি এখানে যে কোনো একটা, আমি যদি DEFG যে কোনো একটা থাকে, যে কোনো একটা থাকলে সেটা ম্যাচ করবে। যেমন আমি ডি রাখলাম, বাকিগুলা কেটে দিলাম। তো আমি এটা সেভ করলাম। এটা দ্বিতীয়টা আপনারা লক্ষ্য করবেন, দ্বিতীয়টা ম্যাচ করেছে 1, অর্থাৎ ডি আছে। যদি আমি একটাও ম্যাচ না করে আমি ডিটাও কেটে দিই, এগুলো আপনারা নিজে নিজে বসে বসে করবেন। তাও আমি প্রথম দিকটা একটু করে দেখাচ্ছি যাতে আপনারা করতে সুবিধা হয়। ডি কেটে দিলাম, অর্থাৎ এখানে ডি অথবা ই অথবা এফ অথবা জি যে কোনো একটা এখানকার একটাও এখানকার সাথে ম্যাচ করবে না। সেই ক্ষেত্রে আমি এখানে এই যে এখন দেখা যাচ্ছে যে এটা ম্যাচ করেনি, সেই জন্য এটা শূন্য দেখাচ্ছে, এটা ফলস, শূন্য। তাহলে এটার সাথে এটার তফাৎটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে পুরোটাই একটা প্যাটার্ন, আর এটা আলাদা আলাদা ব্যাপার, এটা ক্যারেক্টার ক্লাস। এখন আমরা এটাকে আমি আরও কিছু কাজ আমরা পরবর্তীতে করছি, আপাতত একটু দেখলেই চললো। আমি আরও কিছু এখানে ফ্লেগ ম্যাচ দিয়ে এখানে প্রিন্টার দিয়ে করতে পারবো, সেটা কী কী কোনটা কোনটা করলো সেটা আমরা দেখে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 0 অথবা 1। আমরা যদি চাই এই ফ্লেগ ম্যাচটা, এই রিজেক্টসটা এখানকার কোনটা কোনটার সাথে ম্যাচ করছে সেটা যেন আমরা যদি দেখতে চাই তাহলে সেটারও ব্যবস্থা করা যায়, সেটা আমরা পরে আসছি। এখন খেয়াল করেন যে এখানে যে ক্যারেক্টার ক্লাসটা আছে, এই ক্যারেক্টার ক্লাসের ভিতরে এই যে ক্যারেক্টার ক্লাস দেখছেন, এই ক্যারেক্টার ক্লাসে DEFG একদম DEFG পর্যন্ত আছে। তাহলে আমি পুরোটা না লিখে ডি থেকে একটি হাইফেন দিয়ে এবং জি দিলে একই কাজ, এটার মিনিং যা এটার মিনিং তাই। অর্থাৎ ডি থেকে জি পর্যন্ত যে কোনো একটা ম্যাচ করলে সেটা ট্রু দেখাবে। তা আমরা এভাবে লিখতে পারি। যেমন আমরা দেখবেন আপনার বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এ থেকে জেড এভাবে লেখা থাকে। আমি দেখা দিচ্ছি, এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড এখানে লেখা থাকে। অর্থাৎ ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর এবং বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর। তাহলে আমরা এখানে শিখলাম যে এর মাঝখানে সবগুলো না লিখে একটি হাইফেন দিয়েও আমরা সবগুলোকে বোঝাতে পারি। তো এটা আমরা বাস্তবে দেখেছি। দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ম্যাচ করলে সেটা বলবে হ্যাঁ এটা ম্যাচ হয়েছে। এটা গেল। এবার আমরা আরেকটা কাজ দেখি। এরপর আমরা এখানে দেখা যাচ্ছে যে আমি একটা স্ট্রিং দেওয়া আছে, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। তো দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট একটা স্ট্রিংয়ের প্রথম অংশ হচ্ছে দ্য। এখানে আমি দ্য একটা প্যাটার্ন, এই প্যাটার্নের আগে আমি একটা চিহ্ন দিচ্ছি, এটা এই চিহ্নটাকে বলে ক্যাট। এই ক্যাট চিহ্নটা হচ্ছে একটা ম্যাটা ক্যারেক্টার। ম্যাটা ক্যারেক্টার কি, আমরা কিছু কিছু ক্যারেক্টার এখানে ব্যবহার করব। যেমন এখানে যে এটা দেখলেন যে স্কোয়ার ব্রেসিস, এটাও একটা ম্যাটা ক্যারেক্টার। এখানে যে আপনি ফরওয়ার্ড স্ল্যাশ দেখলাম আমরা, এটা একটা ম্যাটা ক্যারেক্টার, এটা একটা ম্যাটা ক্যারেক্টার। তো ম্যাটা ক্যারেক্টার কেন বলা হয়? আসলে ম্যাটা ক্যারেক্টার বলতে এখানে এই জন্য বলা হয় এগুলো বিশেষ বিশেষ কাজ এগুলো সম্পাদন করে। এগুলো শুধুই একটা খ্যারের চিহ্ন না, এই খ্যারের চিহ্ন দ্বারা একটা বিশেষ ব্যাপার বোঝানো হচ্ছে। এই খ্যারের চিহ্ন দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে একটা স্ট্রিংয়ের প্রথম প্যাটার্নটা হবে দা, টি বড় হাতে এইচ ই। এই পুরোটা একটা স্ট্রিংয়ের প্রথমে যদি থাকে তাহলে সেটা ম্যাচ করে বলবে এটা ওয়ান ওয়ান রিটার্ন করবে বা ট্রু ওয়ান রিটার্ন করবে। তো এই চিহ্ন, খ্যারের চিহ্নটা দিয়ে আমরা এটাকে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রথম স্ট্রিংয়ের প্রথম অংশ বা প্রথম প্যাটার্ন হবে এই টিএসই, সেটা দ্বারা। এই জন্য এটা একটা ম্যাটা ক্যারেক্টার। আপনি ইচ্ছা করলে এই ম্যাটা ক্যারেক্টারকে আপনি সাধারণ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারেন, সেটাও আমরা পড়ে আসছি। আপাতত আমরা দেখলাম যে এটা একটা ম্যাটা ক্যারেক্টার। তো ম্যাটা ক্যারেক্টার আরও কিছু ম্যাটা ক্যারেক্টার আমরা যদি দেখতে চাই তাহলে আমরা আরও ম্যাটা ক্যারেক্টার আমরা দেখি। প্রথমে দেখে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ডট চিহ্ন, আমি বিভিন্ন নাম বলছি, আপনি এখানে বিভিন্ন নাম আছে, ডট, ক্যারেট, অ্যাস্টারিস্ক, প্লাস, কোটেশন মার্কস, কার্লি ব্রেসিস, স্কোয়ার ব্রেসিস, ব্যাকস্ল্যাশ,
5 এটা অর চিহ্নের জন্য ব্যবহার অর করার জন্য আপনারা জানেন। এটা প্রথম ব্র্যাকেট আমরা বলি, ওপেনিং প্যারেন্টস বলা হয়। এগুলো হচ্ছে মেটা ক্যারেক্টার, এগুলো বিশেষ বিশেষ কর্ম সম্পাদন করে আমাদের রিজেক্টসের ভিতরে, সেই জন্য এটা মেটা ক্যারেক্টার। তাহলে এটা শিখলাম, এটা প্রথম অক্ষর। এখানে দা আপনারা দিয়ে দেখবেন, এটা দা সাথে যদি এখানে দা থাকে তাহলে এখানে, তবে আর আবারও আগের মতো বলে রাখলাম যে এটা কিন্তু বড় হাতের টি এবং ছোট হাতের এইচ এবং ই, এই ঠিক এই প্যাটার্নটাই হতে হবে। আপনি এটা কেস সেন্সিটিভ, আমি যদি এখানে একটা বড় হাতের এইচ দিয়ে দিই তাহলে এটা রিটার্ন 0 করবে। তো টি এইচ ই যদিও অক্ষর এক কিন্তু বড় হাতের ছোট হাতের, আমরা এখানে দেখি যে এটা ম্যাচ করে কিনা। আমাদের এটা হচ্ছে কত নাম্বার আমি দেখে নিই, 1 2 3 4, 4 নম্বর, 1 2 3 4 এটা। এখন আমাদের এটা ম্যাচ করবে না, এই যে এটা 4 নম্বর, এটা আগে 1, এখন দেখেন ম্যাচ করেনি, কেননা সেটা একই রকম হয়নি। যদি এটাকে ম্যাচ করতে চান আবার আগের মতো আপনি সেটা একটা আই দিয়ে একটা আই মডিফায়ার দিলাম যাতে এটা কেস ইনসেনসিটিভ হয়। এইবার দেখেন ম্যাচ করলো, অর্থাৎ এটা ম্যাচ করলো। এটা হলো প্রথম প্যাটার্ন বোঝানোর জন্য। এখন আমরা যদি এই কাজটাকে একটা ক্যারেক্টার ক্লাস, আমরা কিছুক্ষণ আগে দেখছি ক্যারেক্টার ক্লাস এভাবে দিতে হয়, ক্যারেক্টার ক্লাসের ভিতরে যদি আমরা ক্যারেক্টার চিহ্ন দিই তাহলে কি বোঝাবে? ক্যারেক্টার চিহ্ন, ক্যারেক্টার ক্লাসের ভিতরে যদি এই ক্যারেক্টার চিহ্নটা দেই তাহলে এখানে এই অর্থ যে অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে একদম তার উল্টো অর্থে ব্যবহৃত হবে। অর্থাৎ এইখান থেকে বোঝানো হচ্ছে যে যদি কোনো স্ট্রিংয়ের ভিতরে বড় হাতের টি, ছোট হাতের এইচ এবং ই, এগুলা বাদে বাকিগুলা সে কী করবে? ম্যাচ করবে। যেমন এখানকার টি ম্যাচ করবে না, এইচ ম্যাচ করবে না, ই ম্যাচ করবে না, বাকিগুলা ম্যাচ করবে। এখানে একটা ফাঁকা ক্যারেক্টার আছে ওয়াইড স্পেস, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। ওয়াইড স্পেস সি এই টি এগুলো ম্যাচ করবে, আবার ওয়াইড স্পেস এস এই টি এগুলো ম্যাচ করবে, ওয়াইড স্পেস এন এগুলো ম্যাচ করবে, অর্থাৎ এটা রিটার্ন 1 দেখাবে। এখন আমরা যদি দেখতে চাই এটা আসলে কাকে কাকে ম্যাচ করলো সেটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট আর, একটা বিল্ট ইন ফাংশন। আপনারা যারা পিএইচপি জানেন বা বেসিক জানেন তারাও আশা করি জানেন যে প্রিন্ট আর একটা এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশন এটাকে অ্যারেকে খুব ভালোভাবে এটা প্রদর্শন করতে পারে, সেই জন্য এটা আমরা ব্যবহার করি। আমরা এখানে একটা নতুন খেয়াল করলেও বুঝতে পারবেন যে আমরা এখানে প্রথমে দিলাম রিজ্যাক্স, তারপর দিলাম আমরা যেই স্ট্রিংয়ের ভিতর যে প্যাটার্নকে মিল করতে চাচ্ছি সেই স্ট্রিংয়ের নাম বা ভেরিয়েবলের নাম, তারপর একটা নতুন একটা ভেরিয়েবল নিলাম, সেটা ম্যাসেজ নামে একটা, আপনি যে কোনো নাম নিয়ে নিতে পারেন। তো এই যে তৃতীয় নাম্বার আমি বলেছিলাম যে দুইটা প্যারামিটারের পরও আরও আরেকটা প্যারামিটার নেওয়া যায়, সেটা হচ্ছে এই একটা প্যারামিটার যেটা দিয়ে আমরা এটাকে অ্যারে হিসেবে প্রকাশ করবো, সেই জন্য এই প্যারামিটারটা ব্যবহার করব। তো প্রিন্টার দিয়ে আমি যখন ম্যাচ করব তখন এটাকে যখন আমি রান করব তো আমরা দেখব যে এখন কোনটা ম্যাচ করছে। আমরা এখন দেখব যে টি এইচ এবং ই ম্যাচ করবে না এবং এটা ম্যাচ করবে ফাঁকা স্পেসটাকে। তো আমরা দেখি এটা হচ্ছে আমাদের এটা এখানে, তার মানে ম্যাচ তো অবশ্যই করবে। ম্যাচ করার জন্য এখানে যেহেতু ইকো করেছি সেই জন্য এটা 1 দেখাবে, এটা 1 দেখাবে। আর যেহেতু এখানে এটার জন্য একোর জন্য 1 দেখাবে। আর প্রিন্টারের জন্য আমাদের অ্যারে দিয়ে এই যে শূন্য প্রথম ইন্ডেক্সে ফাঁকা, এখানে কিছু নাই, তার মানে হচ্ছে একটা ওয়াইড স্পেস এখানে আছে, সেটা ম্যাচ করবে। তো আমরা করাই আছে আমাদের, আমি এটা আবার রিফ্রেশ করলাম, করা আছে। তো এখানে আপনি দেখছেন যে একটা ম্যাচ করলো, এখানে ম্যাচ করলো একটা, অর্থাৎ দায়ের পরে একটা ওয়াইড স্পেস আছে ম্যাচ করলো। তো আপনি যদি চান এখানে ব্যাপারটা জেনে রাখেন যে আমরা যখন ফ্রেগ ম্যাচ করবো তখন সাধারণত ফ্রেগ ম্যাচ একটা কাজ করে, সেটা হচ্ছে প্রথম একটা ম্যাচ হয়ে গেলে সে তার কাজ বন্ধ করে দেয়, অন্যগুলো ম্যাচ হোক বা না হোক সে কী করে একটা ম্যাচ দেখিয়ে সে অফ হয়ে যায়, সেখানে আর অন্য ম্যাচগুলো দেখে না। তো আমরা সেটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, একটা নতুন আরেকটা ফ্রেগ ম্যাচ অল নামে এই আরেকটা বিল্ট ইন ফাংশন আমরা এই ব্যাপারটা আমরা এখন শিখব। ফ্রেগ ম্যাচ অল যখন দিবেন তখন এই প্রিন্ট আর কি করবে, তার প্রত্যেকটা যাদের সাথে যাকে যাকে সে ম্যাচ করেছে প্রত্যেকটাকে সে দেখিয়ে দিবে, তো অল সবগুলোই ম্যাচিং যা দেখিয়ে দিবে। এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে এটা ম্যাচ কোনটা করলো।
দেখলেন যে এখানে 17টা ম্যাচ হয়েছে। একুর ভিতর ফ্রেগ ম্যাচ অল দেয়াতে যতটা ম্যাচ হয়েছে ততটা সংখ্যা দিল 17টা ম্যাচ। আর কি কি ম্যাচ করলো আমি আগেই বলেছি, যেহেতু এটা ক্যারেক্টার ক্লাসের ভিতরে ক্যারেট লেখা আছে সেই জন্য টি বড় হাতে টি এইচ ই এগুলা বাদে বাকিগুলো দেখেন এখানে ফাঁকা স্পেস সি, টি বড় হাতে টি কোথাও নাই, এইচ নাই, ই নাই। যদি আমি আরেকটা দেখি, এই দেখুন এখানকার দা এগুলা বাদে বাকিগুলো সে এখানে ম্যাচ করলো। তো আপনি এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যে এখানে যদি আমি একটা কাজ করি যে ই কেটে দিলাম, ধরলাম ই কেটে দিলাম, শুধু টি অথবা টি এবং ছোট হাতের এইচ, বড় হাতের টি এবং ছোট হাতের এইচ যেখানে যেখানে পাবে সেগুলো বাদ দিবে। দেখেন ছোট হাতের এইচ এটা কিন্তু বাদ দিবে। আমি যদি ছোট হাতের টি কিন্তু বাদ দিবে না, দেখেন ছোট হাতের টি আছে, বড় হাতের টিগুলো বাদ দিলেও কিন্তু ছোট হাতের টি বাদ দেয়নি, ছোট হাতের এইচ বাদ দিবে, বাদ দিয়ে বাকিগুলোকে ম্যাচ করবে। এখানে আমি ই কেটে দিলাম, এখান থেকে দেখবেন ইগুলো চলে গেছে, যেমন ই এখানে দেয়নি, এখন ই আসবে, ইও ম্যাচ করবে, যেহেতু আমি ই কেটে দিয়েছি সেই জন্য ইও ম্যাচ করবে। এখানে তো ই দেয়নি, এখন দেখা যাচ্ছে ইগুলো ম্যাচ করেছে, আমি ই কেটে দেওয়ার কারণে ইও ম্যাচ করেছে। আশা করি বুঝতে পেরেছেন যে ক্যারেক্টার ক্লাসের ভিতরে যদি ক্যারেক্ট চিহ্ন থাকে তাহলে বোঝা হয় যে ওই অক্ষর বা ওই ক্যারেক্টারগুলো বাদে বাকিগুলো সে ম্যাচ করবে। আর ফ্রেগমেন্টস অলের কাজটা আশা বুঝতে পেরেছেন যে সবগুলো সে প্রিন্ট করে দেখাবে, ইকো করে দেখাবে, ইকো সংখ্যা দেখাবে ইকো করে, আর প্রিন্ট আর যদি করেন তাহলে প্রত্যেকটা এভাবে দেখিয়ে দিবে। পরবর্তী আমি এগুলোর ব্যাখ্যা করছি না, আপনারা এটা বুঝতে পারলে সবগুলো বুঝতে পারবেন। তো এরপরে আমরা আসি, এখন আমরা দেখলাম এখানে দেখলাম যে প্রথম প্যাটার্নটা বোঝানোর জন্য, প্রথম প্যাটার্ন ম্যাচিং করার জন্য এটা ক্যারেট ব্যবহার করা, কিন্তু শেষের প্যাটার্ন একটা স্ট্রিংয়ের ভিতরে শেষের প্যাটার্ন এখানে আছে ম্যাটের শেষের প্যাটার্ন বোঝানোর জন্য এভাবে একটি ব্যাকস্ল্যাশ জেড এটা দিলে বোঝানো হচ্ছে যে ম্যাট যদি এই প্যাটার্নটা কোনো স্ট্রিংয়ের শেষে থাকতে হবে, যদি থাকে তাহলে সে রিটার্ন 1 করবে, যদি না থাকে রিটার্ন 0 করবে। তো যেহেতু আমাদের ম্যাট আছে সেহেতু এটা রিটার্ন 1 করবে। তো এটার নাম কি? এটাকে আমরা অ্যাসারশন বলতে পারি, খুব সম্ভবত অ্যাসারশন, আমি ভুলে যাচ্ছি, আমি দেখি, এটা অ্যাসারশন খুব সম্ভবত, জেড, হ্যাঁ অ্যাসারশন, এগুলোরা বলে অ্যাসারশন। অ্যাসারশন এটার মানে হচ্ছে এন্ড অফ স্ট্রিং, এবং আমরা অন্যান্য অ্যাসারশনগুলো দেখব ওয়ার্ড বাউন্ডারি, নট ওয়ার্ড বাউন্ডারি, এগুলো দেখব প্রথম অংশ দেখার জন্য এটা দেখব। এগুলো অ্যাসারশন অংশ আমরা এগুলো বিস্তারিত আলোচনা করছি, আপাতত আমরা এটা দেখে রাখলাম, এটা হচ্ছে অ্যাসারশন। তা আমরা এতক্ষণ ধরে শিখলাম মডিফায়ার শিখলাম, আমি একটু বলে নিই যাতে আপনাদের হিজিবিজি না লাগে। মডিফায়ার এইভাবে ব্যবহার করা হয়, এখন দেখলাম অ্যাসারশন ব্যবহার করা এইভাবে, এখানে ভিতরেই থাকবে, তবে এটা ব্যাকস্ল্যাশ, তারপরে যেটা আমার অ্যাসারশন বি হলে বি দিবে, এখানে অ্যাসারশন বি হতে পারে বড় হাতের বি, জেড বড় হাতের জেড, এগুলো হতে পারে, আমরা আলোচনা আসছি পরে। তো এরপর আমরা আসি, এখানে দেখা যাচ্ছে আমি এটা স্বাভাবিক, এখানে ডগ, এখানে দেখা যাচ্ছে ডি ও জি, ঠিক পুরোটা প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু এখানে আছে কিনা দেখি, এখানে ডি ও জি এই প্যাটার্নের কোনো প্যাটার্নটা এই স্ট্রিংয়ের ভিতরে নাই, সুতরাং এটাকে যদি আমি রান করি তাহলে এই ফ্র্যাগমেন্টসটা রিটার্ন 0 করবে। তো আমরা এখানে আর দেখলাম না, এগুলো আমি বারবার করে দেখাচ্ছি না, আপনারা এটা পারবেন ইনশাল্লাহ। তো এটা গেল। এরপর আমরা যেটা আছে এখানকার, এবার আমরা যেটা করব কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার্সগুলো কী কী আছে? অ্যাস্টারিক্স চিহ্ন আছে, প্লাস আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তারপর 2 6 কার্লি ব্রেসেসের ভিতরে 2 6 মানে 2 থেকে 6, আমরা এটা শিখব। তো অ্যাস্টারিক্স মানে কি? অ্যাস্টারিক্স যদি থাকে, যা আমরা করলেই বুঝতে পারবো যে আমরা করি, এখানে একটা স্ট্রিং দেওয়া আছে, দ্য ক্যাটস স্যাট অন দ্য ম্যাথিউ, এটা একটা লেখা, এটার অর্থ কি আমি জানি না, যাই হোক আমরা এটা শেখার জন্য করছি। তো এই স্ট্রিংটার ভিতরে আমি ফ্রেগমেন্টস অল দিলাম, এখানে অল দিলে আপনার সব কিছু বোঝা যায়, সেজন্য অল দিলাম। এখন তো বুঝতে পারলেন যে অলের ব্যবহার কি। তো এখানে এর মানে হচ্ছে একটি অ্যাস্টারিক্সের আগে এখানে এটা এমন একটা প্যাটার্ন সে ম্যাচ করবে যেটার এর পরে টি শূন্যবার অথবা অধিকবার, শূন্যবার মানে হচ্ছে টি থাকতেও পারে, যেমন 0 or more characters, এটা এভাবেও লেখা যায়, এখানে এইভাবে জায়গায় লেখা আছে, এইভাবে লেখা যায়। তার মানে অ্যাস্টারিক্সের আগে যেই ক্যারেক্টারটা থাকবে এখানে টি, এখানে অ্যাস্টারিক্সের আগে আছে টি, সুতরাং এটা বোঝা যাচ্ছে যে টি এর পরে টি শূন্যবার মানে না থাকলেও সেটা ম্যাচ করবে, অথবা এর অধিকবার বলতে 1 2 3 হাজার যতবারই থাকুক, এরপরে টি একবার না থাকলেও আবার থাকলেও সেটা কি করবে? ম্যাচ করবে। তো আমরা দেখি এখানে এর পরে টি আছে,
এর পরে টি আছে এটাও ম্যাচ করবে, এর পরে টি আছে এটাও ম্যাচ করবে, তারপরে এর পরে এখানে দুইটা টি আছে সেটাও ম্যাচ করবে। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে ম্যাচ করবে এ টি একটা দুইটা, তারপর আপনার এ ডাবল টি এটা। এই যে আমরা এভাবে ব্যবহার করছি এগুলোর বলে কোয়ান্টিফায়ার্স। তো আমরা এখানে ফ্রেগমেন্টস অল দিয়ে রাখলাম, তারপর আমরা প্রিন্টার করলাম। তো প্রিন্টার করলে আমাদেরকে যতটা এখানে বোঝা যাচ্ছে যে এখানে ম্যাচ করবে, ম্যাচ করলে রিটার্ন 1 দেখাবে। এখানে 1 দেখাবে না, যেহেতু ফ্রেগমেন্টস অল দিয়েছি সেই জন্য যতগুলো ম্যাচ করবে ততগুলো দেখাবে। তো আমাদের এটা হচ্ছে এটা, আমাদের এটা এখানে দেখেন এখানে 3বার ম্যাচ হলো, 3বার ম্যাচ পেয়েছে। আর অ্যারে চিহ্ন, প্রিন্টারের জন্য অ্যারে চিহ্ন দিয়ে প্রথম ইন্ডেক্সকে এটি পেয়েছে, এটি আমরা দেখি এই যে এটা পেলো, তারপরে ইন্ডেক্সও আবার এটি, তারপর ইন্ডেক্স হবে এ ডাবল টি। বোঝা যাচ্ছে আশা করি। আমরা যদি এখানে আপনি এটা করে করে দেখবেন আসলে এটা, যেমন ধরেন আমি যদি এখানে এর পরে একটা টি, প্রথম এর পরে যে টিটা এটা কেটে দিই, যে এটা এ টি না থাকলে সেটা ম্যাচ করে কিনা, এখনও ম্যাচ করবে কারণ এটা অ্যাস্টারিস্ক চিহ্ন। এখন এ থাকবে, এইটি থাকবে এবং এই ডাবল টি থাকবে। আমরা এটারে রান করলেই আমরা বুঝতে পারবো। এখন দেখা যাচ্ছে প্রথমে এ, তারপরে এ ডাবল টি এই টি, অর্থাৎ এটা 3বারই ম্যাচ করলো। যদি আমি এখানে এটা কেটে দিই তাহলে এখানে 2বার ম্যাচ করবে এবং 2টা দেখাবে। এগুলো আপনারা করবেন নিজে নিজে, আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা। দেন 2বার ম্যাচ করলো এবং প্রথমবার এই ডাবল এই টি, কারণ এখানে তো এ আছে, এ তো থাকতেই হবে। আর টিটা থাকতেও পারে নাও থাকতে পারে, একবার শূন্যবার থাকতে পারে অথবা শূন্যবার অধিক যতবার থাকতে পারে। তো এটা অ্যাস্টারিস্ক। তারপর আমরা আসবো প্লাস চিহ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো বুঝতে পারলে সবগুলো বুঝতে পারেন। এখানের মিনিং হচ্ছে এর পরে টি অন্তত একবার অথবা একের অধিকবার থাকতেই হবে। এখানে দেখা যাচ্ছে যে শূন্যবার অর্থাৎ না থাকলে সেটা ম্যাচ করেছে, কিন্তু এখন এর পরে টি থাকতেই হবে। যেমন এর পরে এখানে টি নাই, এখানে টি নাই, এখানেও টি নাই। তাহলে আমি যদি এটাকে ইয়ে করি, কি বলে, রান করি, তাহলে এটা একবারও ম্যাচ করবে না, এটা ফলস বা শূন্য দেখাবে। ফ্রেগ ম্যাচ এখানে কোনো কিছু দেখাবে না। আমরা এখানে এটার হচ্ছে আমাদের এটা, আমরা রান করলাম, তো দেখা যায় শূন্যবার সেটা ম্যাচ করেনি, আর এর ভিতরে নাই, কোনোটাই নাই। এখন আমি যদি এটাকে ইয়ে করি, একটা জায়গায় টি দিয়ে দিই, অর্থাৎ এরপরে অবশ্যই অন্তত একবার টি থাকতেই হবে। প্লাসের মানে এটার আগে যে চিহ্ন থাকবে সেটা অন্তত একবার থাকতে হবে। একবারের বেশি থাকলেও সেটা ম্যাচ করবে, এক থেকে একের বেশি অধিকবার। যেমন এই যে আমরা এটা এক দিয়ে কমা কমা এক হলে শুরু, একবার থাকতে পারে, তার অধিক যতবার থাকতে পারে সেটা এভাবে থার্ড সেকেন্ড কার্লি ব্রাইসিসের ভিতরে এভাবে লেখা যায়। এটার বদলে আপনি এটাও লিখতে পারবেন। তো প্লাসের মানে হচ্ছে এটা। যেমন আমি এটাকে ইয়ে করে দেখাচ্ছি, এখন আমি একবার ম্যাচ করছি, দেখা যাচ্ছে যে একবার ম্যাচ করলে আমাদের কি দেখায়, এখানে 1 দেখাবে আর এর ভিতরে আমাদের এটা দেখায় দিবে। এখন দেখলাম এটা 1 হলো, ম্যাচ করেছে, ইকো করেছে একবার, আর একটি পেয়েছে এটি। আমি যদি আগের মতো এগুলোতে আরও বেড়ে দিই, এখানে আমি টি ডাবল টি 3টা টি দিলাম, আরও দিলাম, এবার 2টা ম্যাচ করবে। আমরা এখানে আমরা আসলে এখানে একটা জিনিস ইয়ে করেছি, ফ্রেগমেন্টস অল দিলে হতো, আমরা ফ্রেগমেন্টস অল দিইনি, এটাতে একটু সমস্যা হইল। আমরা ফ্রেগমেন্টস অল দিলাম যাতে সবগুলো দেখায়। এবার দেখালো 2টা ম্যাচ করলো, একটা এ টি আর একটা এ লিখে সবগুলো টি দেখানো হলো, এই যেটা। তাহলে এটার ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আরেকটা এবার দেখবো আমরা প্রশ্নবোধক চিহ্ন, কোটেশন মার্কস, কোয়েশ্চন মার্ক। কোয়েশ্চন মার্কের পরে এই তো এখানে একটু থাকতেই হবে, এরপরে কোটেশন মার্কের আগে যে অক্ষরটা আছে সেটা একবার অথবা শূন্যবার। এতক্ষণ আমরা শিখলাম প্লাসের আগে একবার অথবা তার চেয়ে বেশি, আর এখানে হয় থাকবে অথবা না থাকবে না, একবার থাকবে, একবার থাকবে অথবা থাকবে না, সেটা ম্যাচ করবে। তো আমরা এখানে দেখছি এখানে নাই, সেটাও ম্যাচ করবে, এরপর এটাও টি নাই ম্যাচ করবে, এটাও ম্যাচ করবে। তো আমরা এটা এই যে এটা আমরা রান করলাম, 2টা ম্যাচ করবে। এটা হচ্ছে আমাদের এখানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে একবার থাকতে পারে না থাকতে, তাহলে আমরা এটা দেখি এটা কত নম্বরে আছে আমাদের, দেখ বোঝার 1 নাম্বার 2
এখানে হচ্ছে 1 2 3, তো এটা হচ্ছে 1 2 3। এটাকে আমাদের ফ্রেগমেন্ট অল দিতে হবে। আমরা এটা একবারই করে রেখেছি, এটা তো আমরা এটা ফ্রেগমেন্ট অল দিলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আমি ফ্রেগমেন্ট অল দিই, প্রিন্ট আর এখানে ম্যাচ আমাদের নতুন একটা ভেরিয়েবল নেয় আছে, ম্যাচেস। আমি এটাকে ব্লক করে দেখি এটা মিলেছে। হ্যাঁ, এবার আমরা আমরা আপনারা আশা করি জানেন, এটা আমি সুন্দরভাবে দেখানোর জন্য এখানে একো দিয়ে প্রি ফরম্যাটেড, এটা হচ্ছে প্রি ফরম্যাটেড ট্যাগ। এই ট্যাগটা আমি ব্যবহার করি, এটা HTML এর একটি ট্যাগ। এটা ব্যবহার করা হয় আমাদের যে ম্যাচিংয়ের যে এই অ্যারেটা খুব সুন্দরভাবে দেখানোর জন্য, এভাবে সুন্দরভাবে যেন বোঝা যায়, সেই জন্য আমরা এটার প্রথমে একটা প্রি ট্যাগ, এরপর একটা শেষে একটা প্রি ট্যাগ দিতে হয়, দিলে এটা সুন্দর দেখা যায়। আর সেটা যেহেতু এটা PHP এর ভিতরে লিখছি, সেহেতু একো করে লিখতে হবে, PHP কমান্ড, সেই জন্য এটা লিখতে হবে। যদি এটা হতো HTML এর ভিতরে, যে কীভাবে আমরা বুঝলাম এখানে PHP শুরু এবং শেষ, এটা আপনারা জানেন, এটা শুরু করেই আমি এটার ভিতরে লিখছি, সেই জন্য এটা দিতে হবে। তো আমরা এটাকে প্রিন্ট আর করলাম, অল দিলাম। এবার আমরা এটা রান করি। আমি কোথাও ভুল করেছি, এই তো এখানে একটা সেমিকোলন দিতে হবে। এবার দেখা যাচ্ছে যে আমাদের এটা 3টা ম্যাচ করেছে, এটা হচ্ছে আমাদের এখানকার 3টা ম্যাচ করেছে। অর্থাৎ এর পরে টি থাকলো সেটা একবার, শূন্যবার থাকলো সেটা ম্যাচ করবে একটা, এর পরে নাই এটাও ম্যাচ করেছে, আর এর পরে এটাও ম্যাচ করেছে। আমরা যদি একটা এর পরে একটা টি দিয়ে দিই, এখানে একটা এর পরে টি দিলাম, অর্থাৎ শেষেরটা, এখানে শেষেরটা একটা এর পরে টি আসবে, দেখা যাক আসে কিনা। এই যে এর পরে টি আসলো, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের আগে যে ক্যারেক্টারটা থাকবে সেটা শূন্যবার অথবা একবার থাকলে সেটা ম্যাচ করবে, না হলে করবে না। এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু জটিল দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের ঠিক এতক্ষণ যা শিখলাম সেটা একটু জটিল দিকে যাচ্ছি। এটার মানে কি আমরা বোঝার চেষ্টা করি। এখানে প্রশ্নবোধক চিহ্নের আগে আছে, অর্থাৎ শূন্যবার অথবা অন্তত একবার থাকতে পারে। তারপরে প্লাসের আগে আছে ডব্লিউ, অর্থাৎ একবার অথবা তার চেয়ে বেশিবার ডব্লিউ থাকতে পারে। এবং শেষে একটি অ্যাসারশন দিয়েছি, যেটা শেষের প্যাটার্ন, একটি স্ট্রিংয়ের শেষের প্যাটার্ন হবে শূন্যবার অথবা একবার থাকবে, নাও থাকতে পারে, শূন্যবার মানে নাও থাকতে পারে অথবা একবার থাকতে পারে। তারপর ডব্লিউ অন্তত একবার থাকবে, না থাকলে হবে না, একবার অথবা তার চেয়ে বেশি। এতক্ষণ আমরা যেটা শিখলাম, তাহলে এখানে আমি দেখি শেষের প্যাটার্ন কি আছে, ইউ। তাহলে এটাকে এটা করলে আমরা রিটার্ন 1 হবে। তো আমরা এটা আর আমরা করলাম না, এটা আছে এটা একও করলাম না, রান করলাম না, আপনারা এটা করে নেবেন। তো এরপরে আমরা আসি এখানে দেখি এম এবং টি। এম এর পরে টি দুইবারই থাকতে হবে, এটার মানে হচ্ছে এম এর পরে টি দুইবারই থাকতে হবে। এখানে যেমন এম এর পরে টি দুইবার, তাহলে এইটাই করবে। এখানে ফ্রেগমেন্টস অল করা আছে, এটা আমরা যে রান করি এটা হচ্ছে এটা রান করা আছে, এটা সমস্যা না। এটা হচ্ছে অ্যারে, অর্থাৎ একবার ইন্ডেক্স জিরো ইন্ডেক্সে এম ডাবল টি, যেহেতু দুইবার লেখা আছে আমি সংখ্যা দিয়ে দিলাম, সেকেন্ড খালি ব্রেসেসের ভিতরে সংখ্যা দিলাম, দুইবার থাকতেই হবে, না থাকলে সেটা, যেমন আমি দেখি এটা ম্যাচ করে কিনা। এখানে আমি যত টি দিই না কেন, দুইবারের উপরে যত টি দিই কেন, সে পুরোটা ম্যাচ করবে না, শুধু ওই দুইটা টি ম্যাচ করবে। এখানে আমি আবার রান করলাম, এই যে দুইটা টি ম্যাচ করছে, আর অন্যগুলো ম্যাচ করবে না। এটা শিখলাম। এখানেও একই ব্যাপার, শূন্যবার অথবা একবার থাকতে হবে, শূন্যবার নাও থাকতে পারে অথবা একবার থাকতে হবে, তারপরে দুইবার থাকতে হবে। এটার খুব সম্ভবত এটাকে আমি কিছুক্ষণ আগে, হ্যাঁ এটাও একই জিনিস। এরপর দেখা যাচ্ছে এরপরে এটার মিনিং আমরা এখন যা শিখতেছি মনে রাখবেন, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার্সগুলো শিখতেছি, পরিমাণ নির্দেশক। এরপরে টি 2 থেকে 6 বার থাকতে হবে, কমপক্ষে দুইবার, তারপরে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার,
থাকলে সেটা ম্যাচ করবে, না হলে ম্যাচ করবে না। 6 বারের উপরে হলে সেগুলো ম্যাচ করবে না, 6 বার পর্যন্ত ম্যাচ করবে। যেমন আপনি এটা দিয়ে দেখতে পারেন যে আমরা এটাকে প্রিন্ট, এখানে আমরা যদি প্রিন্ট অল দেই, প্রিন্ট অল দিলাম, সরি ফ্রেগ ম্যাচ অল দিলাম, তাহলে আমরা দেখব এটাও ম্যাচ করবে না, এটাও ম্যাচ করবে না, কারণ একবার, কমপক্ষে 2 বার থাকতে হবে। এটা 2 বার আছে, 2 বার ম্যাচ করবে, এখানে একটাই ম্যাচ করবে। তো আমরা দেখি ম্যাচ করে কোনটা, এই ডাবল টি। এটা হচ্ছে আমাদের, আমি আর একটু বাড়িয়ে দেখি, যেটা দেখা যায় সেটা আমি বাড়িয়ে দিয়ে বোঝানোর জন্য দেখি, একটু বেশি করে দিলাম যাতে আমাদের কোনটা সেটা বুঝতে পারি। এখানে এই যে আমাদের হচ্ছে এটা একটাই ম্যাচ করেছে, এখানে 2 থেকে 6 বার, তাহলে এখানে কয়বার আছে, 1 2 3 4 5 6টি দিছি, তাহলে 6টি এখানে এর পরে 6 বার টিম ম্যাচ করেছে। আমি যদি এখানে বাড়িয়ে দিই, বাড়িয়ে দেখি, ওগুলা ম্যাচ করবে না, ওগুলা বাদ দিয়ে শুধু 6 পর্যন্তই ম্যাচ করবে। এই যে শুধু এগুলোই ম্যাচ করেছে। আমি যদি এখান থেকে কমিয়ে দিই 2, যেহেতু আমি এখানে 2 বার, 2 এর উপরে 2 2 2 3 বার দেই, 3টা রাখলাম, 3টা ম্যাচ করবে, যেহেতু 2 থেকে 6 পর্যন্ত 3টা ম্যাচ করবে এখানে, এই যে 3টা ম্যাচ করলো। তো এটা আমরা বুঝতে পেরেছি 2 থেকে 6 কোয়ান্টিফায়ার্স। তো আমরা টিউটোরিয়ালের দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে গেলে আমাকে আপলোড করতে অনেক কষ্ট পেতে হয়, এবং আপনাদের অনেকেরই স্লো নেটের কারণে আপনাদেরকে অনেক সময় ডাউনলোড করতে অনেকেরই সমস্যা হয়। তো সেই জন্য আমি আজকে এটাকে 2 পার্টে করার, ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আমি বাকি অংশগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করছি আপনাদের উপকার হবে। ধৈর্য সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন, বুঝে বুঝে প্র্যাকটিস করবেন। শুধু এই টিউটোরিয়ালটা প্র্যাকটিস করলেই আপনার 2 ঘন্টা, আমি প্রথমেই বলেছি অন্ততপক্ষে 2টা ঘন্টা আমার টিউটোরিয়ালটা এবং এখানে যে টিউটোরিয়ালের যে ইয়েটা দিলাম সেই টিউটোরিয়ালটা যদি আপনি এটা আমারটা করার পরে এটা যদি একবার পড়েন, তাহলে আপনাদের বেসিক একদম কমপ্লিট হয়ে যাবে। বলতে আমি বুঝাচ্ছি অন্ততপক্ষে 90 ভাগ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বাকি যে 10 ভাগ আপনার সমস্যা হবে, সেটা যখন কাজ করতে যাবেন, অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন যে সমস্যাটা পড়বেন তখন আপনি সহজে বুঝতে পারবেন। সেই সমস্যাটা নিয়ে আপনি গুগলে সার্চ করলে আপনি সেটা বুঝে ফেলবেন এটা কি, নতুন নতুন অনেক সমস্যা পাবেন। সে বাকি 10 ভাগ সেটা আপনি অভিজ্ঞতা, দক্ষতা আপনার আস্তে আস্তে আপনি এটা পূরণ করে ফেলতে পারবেন। তো বেসিক ইনশাআল্লাহ আশা করছি 90 ভাগ আপনার ঠিক হয়ে যাবে। তো দোয়া রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে যেন আপনাদের সাথে কথা বলতে পারি। সেই পর্যন্ত আপনাদের জন্য শুভেচ্ছা রইল।